তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এভাবে অত্যাচারিত হচ্ছে বহু ফেরদৌস, কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কেউ পায় না। এজন্য এদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এ ধরনের পরিস্থিতিতে আইনের কি কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত? এই যে ফেরদৌস, এই ফেরদৌসকে প্রতিবাদী হতে হবে। ফেরদৌস যদি প্রতিবাদী না হয়, আইন তাকে কিভাবে সাহায্য করবে? তাকে প্রতিবাদী হতে হবে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এবং সবাই তো সমাজে ভালো লোকদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ভালো লোকটা, সমাজের ভালো যারা আছে, তারা ঐক্যবদ্ধ হয়ে যদি ফেরদৌসকে সহযোগিতা করতে, ফেরদৌস যদি প্রতিবাদী হয় এবং ফেরদৌসকে সহযোগিতা করতে সমাজের ভালো লোকটা যদি এগিয়ে না আসে, তাহলে সন্ত্রাসীটা কিন্তু প্রশ্রয় পাবে, এবং কোনো অবস্থাতে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া উচিত না। কাজেই ফেরদৌসকে প্রতিবাদী হতে হবে, সমাজের ভালো লোকদেরও ফেরদৌসের পক্ষে এগিয়ে আসতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধেই। তাইলেই আইন তার সঠিক কাজ করতে পারবে, আইন প্রয়োগ করতে পারবে সঠিকভাবে। আর না হয় নির্বিবাদে যদি ফেরদৌস এই নির্যাতন, সন্ত্রাসীদের অত্যাচার যদি সহ্য করে, কেউ জানে না মুখ বুজে সহ্য করছে, তাহলে কিন্তু এই অত্যাচারের, এই নির্যাতনের শেষ আর হবে না। মাননীয় মন্ত্রী, গতানুগতিক বিচার ব্যবস্থার বাইরে শিশু অপরাধের বিচার প্রক্রিয়া আরও কার্যকরভাবে কিভাবে প্রয়োগ করা যায়, এবং এসব শিশু অপরাধীদের কি সুন্দরভাবে শিশুসুলভ আইনের মাধ্যমে বিচার করা যায় না? তুমি যে কথাটা বলেছো, কথাটা অত্যন্ত সঠিক। শিশুদের বিচার কিন্তু অন্য আইনে হয়। শিশুদের বিচার কিন্তু বড়দের বিচার যেই আইনে করা হয়, শিশুদের বিচার কিন্তু বড়দের সাথে এক আইনে করা হয় না। আমাদের দেশে 18 বছরের নিচে যে সমস্ত শিশু, তারা যদি কোনো অপরাধ করে, সেই অপরাধে যদি তাদেরকে বিচারের সোপর্দ করা হয়, তাহলে তাদের জন্য কিন্তু আলাদা আইন আছে, এবং তাদেরকে কিন্তু রাখা হয় ওইরকমভাবে আশ্রয় কেন্দ্র তাদের আছে শিশুদের রাখার জন্য। জেলখানায় সবার সাথে শিশুদের রাখবে না, রাখার কথা না, তাদের জন্য আলাদা আশ্রয় কেন্দ্র আছে। কিন্তু আসলে এটা প্রয়োগের ব্যাপারে আমরা গাফিলতি করি, সঠিকভাবে প্রয়োগ হয় না। শিশুদের বিচারের ক্ষেত্রে আলাদা আইন আছে। শিশুদের জন্য মাতৃত্ব সুলভ বা পিতৃসুলভ তাদের সাথে ব্যবহার করে তাদেরকে ভালো করার জন্য, তাদেরকে সমাজে পুনর্বাসন করার জন্য, একটা শিশুর যদি জেল হয় 10 বছর, সেই শিশুটাকে সশ্রম কারাদণ্ড হলো একটা ভদ্রলোকের, এই শিশুটাকে কিন্তু সশ্রম কারাদণ্ডের 10 বছর বা 7 বছর যে জেল হচ্ছে, তাকে কিন্তু ওই কয়েদির সাথে থাকতেও দেওয়া হবে না, বা ওই কয়েদির সাথে যেই আচরণ করা হচ্ছে এই শিশুটার সাথে কিন্তু সেই আচরণও করা হবে না। শিশুটাকে ভালো করার জন্যে যা যা করার সেই ব্যবস্থা আছে, আলাদা রাখার আলাদা ব্যবস্থা করা আছে, কিন্তু সেভাবে করা হয়। অনেক সময় সেটা যদি করা না হয়, সেটা অন্যায় করা হয়, সেটা আইনের ব্যত্যয় ঘটে সেখানে। অনেক সময় আমরা দেখি বড় বড় অপরাধীদের সাথে শিশুদেরকে একই জায়গায় রাখা হয়। এটা রাখার কোনো আইনে কোনো নিয়ম নাই। এটা রাখার অবশ্যই শিশুদের আলাদা রাখতে হবে, এবং শিশুদের আলাদাভাবে তাদের ট্রিটমেন্ট করতে হবে। একসাথে রাখার কোনো নিয়ম নেই। যারা রাখে তাদের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা যায় না? অবশ্যই আমরা যদি জানি সেটা তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা যায়। শিশু শোধনাগার, যে তাদেরকে সেভাবে রাখতে হবে, তাদেরকে সেভাবে শুধরানোর জন্য যা যা করার সব কিছু করতে হবে। তাদেরকে একসাথে রাখাটা, এই যদি কেউ রাখে, জেলখানার কর্তৃপক্ষ যদি রাখে, জেলখানার কর্তৃপক্ষ যদি ব্যবস্থা গ্রহণ করা উচিত, অবশ্যই তাই সেই ব্যবস্থা করা উচিত। মাননীয় আইন প্রতিমন্ত্রী, আমি মালিহা বিনতে হাফিজ, আমি এসেছি মানিকগঞ্জ থেকে। আমি পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিভিন্ন বিষয়ে আইন পাশ করেছেন, কিন্তু এইসব আইন বাস্তবায়নের জন্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের দায়িত্বের প্রতি উদাসীনতা এবং অসৎ উপায়ে তাদের দায়িত্ব প্রতিপালনের উপর আপনি কি কোনো আইন প্রণয়ন করেছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি উদাসীনতা দেখায় বা দায়িত্ব পালনে অবহেলা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে। তার বিরুদ্ধে আইন আমলে আসবে, ব্যবস্থা নেওয়া যাবে। অনেক সময় তোমরা দেখো না, পত্রপত্রিকায় পুলিশ যদি ঘুষ খায়,
পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় না? পুলিশ যদি রাস্তায় ছিনতাই করে, অনেক সময় পুলিশ বা অন্য কোনো বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রাস্তায় ছিনতাই লিপ্ত হয়েছে বা কারোর সাথে খারাপ ব্যবহার করছে, মানে যেটা করা উচিত না সেরকম কাজ করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না? পত্রপত্রিকা দেখো না তুমি? দেখো, হ্যাঁ দেখি, ব্যবস্থা কিন্তু নেওয়া যায়। একটু প্রয়োগটা একটু কম। প্রয়োগটা একটু কম। আমরা যদি আসলে আমাদের সবার সাহস করে এগিয়ে আসতে হবে। আজকে যদি সবাই সাহস করে যদি এগিয়ে না আসে, আজকে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার সাথে যে আচরণ করা উচিত সেটা করছে না, সেক্ষেত্রে তোমাকে তো সাহস করে প্রতিবাদ করতে হবে। তোমাকে সাহস করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যে আচরণটা করছে তার জন্য তো তোমাকে কর্তৃপক্ষকে জানাতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তোমাকে তার বিরুদ্ধে জানাতে হবে। জানালে তারপরই তো আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যদি আমরা নাই জানি, তুমি নির্বিবাদে তুমি যদি সহ্য করো, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা কীভাবে নেওয়া যাবে? যখন এটা প্রচার হয়, তুমি সাংবাদিক হিসেবে, খুদে সাংবাদিক হিসেবে যখন তুমি এটা এখন তো মিডিয়ার যুগ, এটা প্রচার হয়ে যাচ্ছে যে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কী আচরণ করছে তোমার সাথে, বা আরেকজনের সাথে যদি খারাপ আচরণ করে বা খারাপ কর্ম করে, অশালীন আচরণ করে, অনৈতিক আচরণ করে, এটা কিন্তু প্রচার হয়েছে। বাংলাদেশ কিন্তু এখন কিন্তু অনেক অ্যাডভান্স। এখন বগুড়ায় বলো, পাবনা বলো, পাবনায় যেই ঘটনা ঘটছে তা 1 ঘন্টার মধ্যে আমরা ঢাকায় জেনে ফেলছি। কাজেই তোমরা যদি সমস্ত পত্রপত্রিকায় সেটা যদি প্রচার হয়, আমরা যদি জানতে পারে, সমাজের যারা মানে কর্তৃপক্ষ যদি জানতে পারে, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। যদি জানতে না পারে, তাহলে তো ব্যবস্থা নেওয়া যাবে কীভাবে? মাননীয় মন্ত্রী, আমার নাম মণি, আমি এসেছি নয়াবাজার থেকে। আপনার কি কোনো দুঃখ প্রকাশের ঘটনা আমাদেরকে শোনাবেন? আসলে দুঃখের ঘটনা কি বলবো, বলো কিসের দুঃখের ঘটনা বলবো? যেমন ধরো আপনি যুদ্ধতে হেরে গেলেন, যেমন ধরো আপনার পরিবারে অনেক কষ্ট, আমাদের মতো শিশুদের অনেক কষ্ট, এগুলো নিয়ে আপনি আলোচনা করবেন। আচ্ছা, আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমার আব্বা মারা গেছেন। আমি কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। আমার বড় ভাই আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন। সংসারের আমরা 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ভাই। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আব্বা মারা গেছেন। আমার বড় ভাই তখন ক্লাস 6-এ পড়ে। সবাইকে তিনি মানুষ করেছেন। তখন কিন্তু আমি অনেক কষ্ট করেছি। আমি কিন্তু যখন ইন্টারমিডিয়েট পড়ি বা ডিগ্রিতে পড়ি, তখন কিন্তু আমি টিউশনি করেছি। আমি টিউশনি করেও লেখাপড়া করেছি। টিউশনি করে লেখাপড়া আমার হাত খরচ চালাবার জন্য আমাকে টিউশনি বন্ধ করতে হয়েছে, এবং অনেক কষ্ট করে আমরা বড় হয়েছে। সেই দুঃখের দিনগুলো এখন কেটে গেছে। তারপর ধরো আরেকটা দুঃখের কথা বলি তোমাকে। মুক্তিযুদ্ধের সময় আমি তখন শ্রীনগর, মুন্সিগঞ্জের শ্রীনগর, নাম শুনেছ? নাম শুনে নাই। শ্রীনগর থেকে আমি ঢাকার দিকে আসছিলাম। তখন আমি মুক্তিযুদ্ধে যাই নাই, আমি তখন ভারতে যাই নাই, ট্রেনিং দিতে যাই নাই। ঢাকা আসছিলাম, তখন পাক আর্মিরা আমাদেরকে ধরে ফেলে তখন ওইখান থেকে চাউলের বস্তা ছিল আর কি, এখান থেকে পাক আর্মিদের কিছু চাউলের বস্তা, সেখান থেকে তারা ওই কার্গোতে উঠাচ্ছে আর কি। কার্গো বুঝো? ধরো বড় নৌকা, বড় জাহাজ আর কি, যেগুলো মালবাহী জাহাজ যেগুলো। তখন এই কার্গোতে যখন উঠাচ্ছে, তখন আমরা 10-12 জনকে তারা আটক করে আমাদেরকে দিয়ে, তখন আমার বয়স কত, ধরো 20-21 বছর বয়স, আমাদেরকে দিয়ে ওই কার্গোতে মালগুলো উঠাচ্ছে। আমাদেরকে পাক বাহিনী আমাদেরকে ধমক মারছে যে এই মালগুলো কার্গোতে উঠিয়ে দাও। আমাদেরকে ধমক মেরে মাল উঠাও। আমরা তখন মানে কি করবো, আর আমরা তখন শ্রমিকের মতো কাজ করছি, মালগুলো উঠিয়েছে। আমারও খেয়াল আছে, তখন 10-12 বস্তা মাল টেনে আমিও কার্গোতে উঠিয়ে দিয়েছি। তখন আমার বয়স 20-21 বছর। এবং এই ঘটনার পরের দিনই আমি ঢাকায় এসে, তারপরের দিন আমি মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলাম, যে না আর থাকবো না এখানে। সেটা হচ্ছে এপ্রিল মাস। মাননীয় মন্ত্রী, আমি জসিম, আমি আসছি কারণ বাজার থেকে। আমি পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি পত্রিকা বিক্রি করি। আমাদের কারণ বাজারে দেখি পুলিশরা উড়াদুরা ঘুষ খা, কিন্তু জানেন কাদের দেখা? যারা
সবজি ব্যবসায়ী তাদের তে, কিন্তু যারা রিক্সা চালান কি যারা মিনতি তাদের তে ঘুষ খা। মাননীয় মন্ত্রী, এটা কোন আইনে বন্ধ হবে? ঘুষ কেন দেবে? যারা সবজি বিক্রেতা, যারা ফুটপাতে বিক্রি করে যা ফুটপাতে বিক্রি করে তাদেরকে আসলে পুলিশের এই অনৈতিক কাজের বিরুদ্ধে সবার প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি এই অবস্থার পরিবর্তন করতে পারবে না। আমরা যদি প্রতিবাদ করি দেখা যাচ্ছে পুলিশরা আমাদেরকে জারি মারে। তোমরাও তো অনেক সময় তোমাদের কাছ থেকে সেই সুযোগটা তোমরা করে দিয়েছ। ফুটপাতে বিক্রি করা উচিত না, ফুটপাতে বসা উচিত না, ফুটপাতে সবজি বিক্রি করা উচিত না, ফুটপাতে দোকানদারি করা উচিত না। ফুটপাত দখল মানুষের হাঁটার জন্যে, সেই ফুটপাতের রাস্তাটা যখন তুমি দখল করছো অনৈতিকভাবে, তুমি যেটা ফুটপাতের রাস্তা চলাচলের জন্য সেখানে যখন তুমি দোকান বসাচ্ছ বা তুমি পসার নিয়ে বসছো, তখন তো পুলিশ তোমাকে সেই সুযোগটা পাচ্ছে ঘুষ খাওয়ার জন্যে। তুমি যদি এই ফুটপাত দখল না করো, ফুটপাতের দোকান না বসাও, সবজি বিক্রি না করো, কাপড় বিক্রি না করো, ফুটপাতটা মানুষের চলাচলের জন্য, তাহলে তো পুলিশ ঘুষ খাওয়ার সুযোগ পাবে না। তুমি খারাপ কাজ করো বলেই পুলিশ খারাপ কাজ করার সুযোগ পায়, এই সুযোগটা পুলিশ গ্রহণ করে। আমি বুঝাতে পারছি তোমাকে কথাটা? হ্যাঁ, অবশ্যই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এই ঘুষখোর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মাননীয় প্রতিমন্ত্রী, আমি মিতু, আমি বুটবাজার গাজীপুর থেকে আসছি। আমি শহরে কর্মজীবী শিশুদের স্কুলে পড়ালেখা করি, লেখাপড়ার পাশে বাসাবাড়ি কাজ করি। বাংলাদেশে আইন থাকা সত্ত্বে শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না কেন? আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে। আমরা যদি সবাই সোচ্চার না হই, যত ভালো আইনই থাকুক না কেন, আমরা যদি সবাই ভালো না হই তাহলে তো কোনো কিছুই বন্ধ হবে। সবাইকে ভালো হতে হবে। আমি নির্যাতন করি তো একটা শিশুর, আমার বাসার কাজে মেয়েটার সাথে আমি নির্যাতন করি, বা মানুষ যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, শিশু নির্যাতন চালাচ্ছে, শিশুদের যেভাবে পরিশ্রম করছে, অমানসিক পরিশ্রম করাচ্ছে, শিশু পাচার করছে, এই ঘটনাগুলো যদি আমরা পরিহার করি, আমরা যদি ভালো মানুষ হই যে না আমরা শিশুদের নির্যাতন করব না, আমরা শিশু পাচার করবে না, সমাজে শিশুকেও পাচার করবে না, অভিভাবকদেরও সতর্ক হতে হবে। অভিভাবকদের এই দারিদ্রতা সেই দারিদ্রতা আমাদেরকে দূর করতে হবে। একটার সাথে একটা কিন্তু সম্পৃক্ত। সব কিছুতে আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু এই সমাজটা যদি আমরা পরিবর্তন করতে পারি, সাধারণ মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে পারি, তাহলেই কিন্তু সমস্ত নির্যাতন নিপীড়ন সব কিছুই বন্ধ হয়ে যাবে। আইন প্রতিমন্ত্রী, আমার নাম মুন্নি, আমি এসেছি জুরেন এলাকাতে। আমি বিউটি পার্লারে কাজ করি। আপনি ডেইলি 3 ঘন্টা কাজ করি আমি বিউটি পার্লারে। আপনি প্রতিমন্ত্রী হয়ে দিনে কয় ঘন্টা কাজ করেন? আমাদের কিন্তু কাজ করতে হয় বহুক্ষণ। আমাকে কাজ করতে হয়, অফিস করতে হয় আমাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আবার সংসদ থাকতে সংসদে যেতে হয়। আমার লোকাল মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ করতে হয়, তাদের সমস্যার কথা শুনতে হয়। আমাকে কিন্তু দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা আমাদেরকে কাজ করতে হয়। তোমরা মনে করো একজন মন্ত্রী খুব আরামে আছে, আরামে থাকে না। মন্ত্রী কিন্তু অনেক কষ্ট। বিশেষ করে মন্ত্রী যদি এমপি হয়, এমপিদের থেকেই তো মন্ত্রী হয়। মন্ত্রী যদি জনপ্রতিনিধি হয় তাহলে তার কিন্তু 16 থেকে 18 ঘন্টায় তার মানুষের জন্য কাজ করতে হয়। আইন প্রতিমন্ত্রী তার কাজ করতে কিছুক্ষণ, হয়তো 8 ঘন্টা বা 10 ঘন্টা, কিন্তু সাধারণ মানুষের জন্য তার কাজ সময় দিতে হয় 16 থেকে 18 ঘন্টা তার কাজ করতে হয়। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি শেষ একটা কথা বলি তোমাদেরকে সবাইকে, আসলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা মানুষের মতো মানুষ হও। আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার কিন্তু তোমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের অনেক কর্মসূচি নিয়ে তিনি অনেক নতুন নতুন কর্মসূচি প্রণয়ন করছেন, এবং আমরা আশা করছি যে সমাজকে আমরা দারিদ্র্যমুক্ত করতে চাই। সমাজের যে অবক্ষয়, নৈতিক অবক্ষয়, তার আমরা পরিবর্তন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা দিন বদলের স্বপ্ন আমাদের দেখিয়েছেন। এই নতুন প্রজন্মকে আমরা মানুষের মতো আমরা গড়ে তুলতে চাই। আমরা একটা সমাজের একটা
আমূল পরিবর্তন চাই। তোমরা যাতে লেখাপড়া করতে পারো, ভালো থাকতে পারো, সুস্থ থাকতে পারো এবং তোমরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারো, তার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন কর্মসূচি নিচ্ছেন। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের ভাগ্যের, তোমাদের ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ হবে, আমরা সেটা বিশ্বাস করি। তোমরাও দোয়া করবে যাতে নাকি তোমাদের